মমতা ব্যানার্জি আমার মায়ের মতো। আমার যদি কোনো প্রবলেম থাকে আমি কি আমার নিজের মাকে বলবো না? 1 মাস আগে যে গলা ফাটিয়ে বলছিল অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সে আজকে দাঁড়িয়ে বলছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ। এটা বিশ্বাসযোগ্য? এই 20 জনের মধ্যে একজনের প্রসঙ্গে আপনি বলেছেন আপনি অত্যন্ত হতাশ হয়েছেন, আপনি ভাবতেও পারেননি যিনি যাবেন, তিনি সায়নী ঘোষ। এত কম টাইমে দল যাকে এত কিছু দিয়েছে, সায়নী ঘোষ হেলিকপ্টারে পুরো বাংলায় গিয়ে মিটিং এ বক্তৃতা, মানুষ, দ্যাট ওয়াজ আ শক টু মি। এখন আমরা সবাই বিরোধীরা একত্রিত না হই তাহলে কিন্তু গণতন্ত্র আর কিছু থাকবে না। আজ আমরা যার সঙ্গে কথা বলতে এসেছি তিনি কৃষ্ণনগর আসন থেকে পরপর 2 বার নির্বাচিত তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য এবং দেশের সবচেয়ে হাই প্রোফাইল এবং সবচেয়ে আলোচিত এমপিদের একজন মহুয়া মৈত্র। মিস মৈত্র, গত মাসখানেকের ভেতরে তৃণমূল কংগ্রেসকে আমরা প্রায় 3 টুকরো হয়ে যেতে দেখেছি। আপনি কোন অংশটার সঙ্গে আছেন? আমি এখানে আপনার একটা ছোট্ট, উইথ অল ডিউ রেসপেক্ট, একটা ছোট্ট সংশোধন করব। তৃণমূল কংগ্রেস মূল পার্টি সেটি কোনোদিন বিভক্ত হয়নি এবং হবে না। তৃণমূল কংগ্রেস তো কোনো এমন পার্টি নয় যে জেনারেশনের পর জেনারেশন এটা হ্যান্ডেড ডাউন হয়েছে। এটা তো কংগ্রেস বা বিজেপি বা ওরকম কিছু নয়। তৃণমূল কংগ্রেস নেতৃকেন্দ্রিক এবং কর্মী কেন্দ্রিক। নেত্রী একটাই, মমতা ব্যানার্জি, যে নিজে তৈরি করেছিলেন দলটা এবং প্রতীকও তিনি নিজের হাতে এঁকেছিলেন। তাই যতদিন মমতা ব্যানার্জি বেঁচে আছেন এবং রাজনীতি করছেন এবং এই দলের চেয়ারপারসন উনি রয়েছেন, ততদিন তৃণমূল কংগ্রেস কিন্তু একটাই। তৃণমূল কংগ্রেসের সিম্বলকে ইউজ করে যারা নির্বাচিত হয়েছে 5 বছরের জন্য, এবং এমপিরা 2 বছর আগে হয়েছে এবং এমএলএরা মোটে 1.5 মাস আগে হয়েছে, তারা এখন যদি নিজের সুবিধা, নিজের স্বার্থে মানুষের কাছে যেই তারা আমি দায়বদ্ধ, কারণ তারা সিম্বলে জিতেছে, সেই চুক্তিটাকে ভঙ্গন করে, সেই প্রমিসটাকে ব্রেক করে তারা যদি অন্য কিছু করতে, সেটা দল ভাঙা বলা যায় না। কিন্তু যেটা মানে ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ এমপি বিজেপিকে, এনডিএ-কে সাপোর্ট করার কথা বলছেন। অন্যদিকে বিধায়কদের মধ্যে গরিষ্ঠ সংখ্যক অংশ তারা বলছেন যে তারাই আসল তৃণমূল এবং তারা মমতা ব্যানার্জির থেকে আলাদা হয়ে একটা দল করার কথা বলছেন। অনেকে এটাকে বলছেন ইমপ্লোশন, ভেতর থেকে দলটা ভেঙে চৌচির হয়ে গেছে। তো এটার ব্যাখ্যা কি? কেন এটা হলো? এটা তো হয়েছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আপনার কাছে এটার ব্যাখ্যা কি? কেন এরকমটা? আমি দুটো আলাদাভাবে দেখি। যেটা পার্লামেন্টে হচ্ছে, সংসদে যেটা হচ্ছে, সেটা 20 জন সাংসদ এরা বলছে যে আমরা এনডিএ কে ব্যাক করছি। বিধানসভায় কিন্তু এটা হচ্ছে না, বিধানসভায় এনডিএ নেই। তারা কাগজে কলমে অন্তত বিজেপির বিরোধিতা করছেন। আমি প্রথমে পার্লামেন্টে নিয়ে বলি। পার্লামেন্টের 20 জন এমপি তারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে নির্বাচিত, এবং মানুষ যখন ভোট দেয়, মানুষ নিজের ভোটের মাধ্যমে দুটো সিগন্যাল পাঠায়। এক, আমি কাকে পছন্দ করছি, কিন্তু তার সাথে সাথে আমি কাকে অপছন্দ করছি। তা যখন মানুষ একজন এমপিকে ভোট দিয়েছে 2 বছর আগে, সে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে সে বিজেপি বা এনডিএ কে বর্জন করেছে। কারণ প্রত্যেকটি এই 20টি আসনে একটা বিজেপিরও ক্যান্ডিডেট ছিল। মানুষ সেই বিজেপির ক্যান্ডিডেটকে ভোট না দিয়ে ভোটটা তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটকে দিয়েছে। তা এখন এই 20 জন এমপি বলছে যে আমরা এনডিএ কে সমর্থন করি, এবং 2 বছর আগে আপনারা করতেন না। তখন আপনারা লড়াই করে, ঝগড়া করে দলের টিকিট কিভাবে পাবো, আর বেশিরভাগ ক্ষেত্রে, আমি বলবো সবই ক্ষেত্রে, দলের ফান্ডস ইউটিলাইজ করে, অন হোয়াইট ইউটিলাইজ করে, প্রত্যেকটা এমপিকেই বোধহয় 75 লাখ পার্টির থেকে দেওয়া হয়েছে ইন হোয়াইট। তা সেটা ইউটিলাইজ করেই তো আপনারা জিতেছেন, রাইট? 70 বা 75 লাখ, সেটাই তো ইউটিলাইজ করে আপনারা এক্সপেন্স অ্যাকাউন্টে দেখিয়েছেন। তো এখানে দাঁড়িয়ে এই এমপিরা এখন বলছে যে আমরা আলাদা। আলাদা কেন? ওরা বলছে আমরা এখন মার্জার করছি একটা দলের সাথে, এনসিপিআই। এনসিপিআই দলটা কি? এটার কোনো অস্তিত্ব নেই। এটা রেজিস্টার্ড আনরেকগনাইজড পার্টি, যেটা 2200 মতো এরকম পার্টি ইন্ডিয়ায় আছে, এবং গত 3 বছরে নির্বাচন কমিশন নিজে, ইলেকশন কমিশন নিজে বলেছে যে দিজ আর মানি লন্ডারিং শেলস অ্যান্ড উই নিড টু ক্র্যাক ডাউন অন দ্যাট। কারণ লোকেরা যেরকম শেল কোম্পানি ইউজ করে ব্যবসা করে, তেমনি এটাও একটা রাজনৈতিক ব্যবসা হিসাবে ইউজ করা যাচ্ছে। এদের কোনো অস্তিত্ব নেই, এদের কোনো কর্মী নেই। এদের ফেসবুক পেজে দেখবে 1 ফলোয়িং এবং 75 ফলোয়ার্স। এবং এরা দুটো ত্রিপুরায় 2টো প্রার্থী দাঁড় করেছিল, দুজনেই জমানত জব্দ হয়েছে। তা আজকে তারা বলছে আমরা এই পার্টির সাথে মার্জ করেছি। তাই এটার ব্যাখ্যাটা কি? এটার ব্যাখ্যা তো কোনো রাজনৈতিক বা নৈতিক ব্যাখ্যা হতে পারে না। শুভেন্দু অধিকারী রাজনৈতিক ব্যাখ্যা আছে। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের অংশ ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন। তিনি মনে করতেন যে মমতা ব্যানার্জির পরে এই দল পরিচালনা করার অধিকার তার হওয়া উচিত, এবং তিনি দলের সৈনিক ছিলেন। যখন তিনি নিজে উপলব্ধি করলেন যে অভিষেক ব্যানার্জি থাকাকালীন তিনি এই সেকেন্ড পজিশনটা বা ডেপুটি পজিশনটা পাবেন না, উনি সিদ্ধান্ত নিলেন যে আমি নিজে দল করব না, আমি বিজেপির সাথে গিয়ে বিজেপি জয়েন করব।
সেটার সাথে কোনো প্রবলেম নেই, সেটা রাজনৈতিক ব্যাখ্যা আছে। এখানে পেলাম না, আমি ওখানে গেলাম, আমি 5 বছর খাটলাম, লড়াই করলাম, মানুষ আমায় আশীর্বাদ দিল, আমি বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছি। রাজনৈতিক ব্যাখ্যা আছে, নীতিগতও ব্যাখ্যা আছে, যে আমি দলটা ছেড়ে ভোটের আগে ছেড়েছে। ফলে আপনি বলছেন এদের কোনো নৈতিকতা- রাজনৈতিক ব্যাখ্যা নেই, নীতিগত ব্যাখ্যা নেই। তা যখন এটা রাজনৈতিক বা নৈতিক দিক থেকে কোনো ব্যাখ্যা নেই, তাহলে এটার দুটোই ব্যাখ্যা হতে পারে। যে গলা ফাটিয়ে 1 মাস আগে অব্দি সংসদে বলল নরেন্দ্র মোদী মুর্দাবাদ আর অমিত শাহ মুর্দাবাদ, সে আজকে বলছে আমি কাজের খাতিরে আমি কাজ করতে চাই। এরা কোথায় কাজ করেছে? মমতা ব্যানার্জি এদের তুলে এনে এমপি করার আগে এরা কখন মানুষের জন্য কাজ করেছে? তাই দ্য ব্যাখ্যা ক্যান অনলি বি গ্রিড অর ফিয়ার। হয় লোভ নয় ভয়। কিসের ভয়? নিজেকে বাঁচাবার, নিজের ব্যবসাকে বাঁচাবার, নিজের ইন্ডাস্ট্রিকে বাঁচাবার, নিজের ক্যারিয়ারকে বাঁচাবার। বা লোভ, বিজেপি তো সব জায়গায় একটা ওপেন সিক্রেট যে তারা কোনোভাবেই প্ররোচনা দিয়ে তারা জিনিসটা করে, তো সেটা। আর কলকাতায় যে প্রক্রিয়াটা হলো, কলকাতায় যেটা আপনি বলছেন সেটা আলাদা। তারা কিন্তু বলছে না, ওখানে আমি বলবো 65 জন মতন বোধহয় এই সো কল্ড রেবেল গ্রুপে আছে। এদের 2 জন লিডার, বা আমি এখন বলবো ক্রমাগত একটাই লিডার দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ঋতব্রত। আর বাকি এমএলএ গুলি আছে। তো ঋতব্রতর যে কথাবার্তা আর বাকি এমএলএর যে কথাবার্তা, তাতে কিন্তু আকাশ পাতাল তফাৎ। নাম্বার 1, ঋতব্রতই সবকিছু বলে যাচ্ছে, অন্যরা কিন্তু এসে কেউ মিডিয়ার সামনে বা কোনো ব্যাখ্যা বলছেন, তাদের আর্ধেককে দেখাই যাচ্ছে না, আর সবাই চুপচাপ আছে, কেউ এলাকায়ও দেখা যাচ্ছে না। তাই ব্যাখ্যাটা কেবল ঋতব্রত দিচ্ছে। ঋতব্রত যখন প্রথমে এসে দাঁড়ালো, সে বলল যে আমরা মমতা ব্যানার্জি অ্যাডভাইজার, উপদেষ্টাকারী, পরামর্শদাতা হিসাবে এখনো চাই। অন্যান্য এমএলএরা বললো মমতা ব্যানার্জি তো নেত্রী। আমরা যখন জিজ্ঞেস করলাম, তিনি বললো যে মমতা ব্যানার্জি নেত্রী। তো ওরা এই যে গ্রুপটা, এরা কিন্তু কেউ দল ছাড়ার কথা বলছে না। ঋতব্রত রোজ ডায়লগ চেঞ্জ হচ্ছে ডিপেন্ডিং অন হাউ মাচ বিজেপি ইজ গিভিং হিম অর প্রেশার পুটিং অন হিম। বাট আদার্স এমএলএরা কেউ কিছু বলছে না, বা ওরা বলছে যে আমরা কিন্তু মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, আমরা তো তৃণমূল ছাড়িনি, রাইট? তো ওখানে যেটা হয়েছে, ওখানে আবার প্রত্যেকটা বিধায়ককে পুলিশের ভয় দিয়ে, বা আমি তো বললাম যে গত 15 বছরে আমাদের নেতাদের চর্বি খুব জমে গেছে গায়ে, এবং তাদের কারোরই বিরোধী পলিটিক্স করার জন্য যে দমটা দরকার, সেটা কিন্তু এককালে হয়তো ছিল, আজকে তাদের সেটা নেই। নোবডি ওয়ান্টস টু গেট অফ দ্য গ্রেভি ট্রেন, ইটস ভেরি সিম্পল। তো দিস ইজ অল, আপনি যেটা বলছেন, নাথিং ইজ ক্লিয়ার, এভরিবডি ইজ লাইক আ হেডলেস চিকেন। আপনার মুরগি মাথা কাটলে যেরকম যায় সেরকম অবস্থা। আপনার ব্যাখ্যা শুনলাম, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে আপনার নেত্রীর কি এটার পেছনে কোনো দায় নেই? কারণ আমরা কিন্তু ভোটে হারার পরও তার কাছ থেকে একবারও শুনিনি তিনি গণতন্ত্রের রায় মেনে পরাজয়টা স্বীকার করে নিচ্ছেন বা কোনো দায় নিয়েছেন। তো ফলে এই ভাঙনটার পেছনে, ভাঙন বলি বা যাই বলি, নেতৃত্বের কি কোনো দায় নেই? দায় আছে, আমি কোনোদিন বলবো না দায় নেই। দায় আছে। এক, মমতা দি, which is both her strength and her weakness, is a grassroots politician with খুব উনার আইডেন্টিটি পলিটিক্স, আর উনি ইমোশনাল পলিটিশিয়ান। উনি মাস বেস পলিটিশিয়ান, উনি তো ক্যাডার বেস, আমরা তো আরএসএস এর মতো নই, আমরা মাস বেস। দলটা তৈরি হয়েছে উনার ক্যারিজমার উপরে। দলের কি হয়েছে, যখন প্রথমে শুরু হয়, তিনি যখন ইউথ কংগ্রেস থেকে বেরিয়ে এসে দলটা, মমতা দিয়েও কিন্তু নীতিগত পলিটিক্স করেছেন। তিনি কংগ্রেস যখন ছেড়েছেন, তিনি বলেছেন আমি দল করব, আমি দল তৈরি। তখনকার দিনে, তখন তো বিজেপি ছিল না, তখন তিনি তৈরি করেছিলেন। তখনকার দিনে কংগ্রেস থেকে বেরিয়ে এসে, কংগ্রেসের সরকার, কংগ্রেসের প্রধানমন্ত্রী, তিনি বেরিয়ে এসে একা লড়ে দল তো তৈরি করেছেন, তো নীতিগত পলিটিক্স করেছেন। যেটা শুভেন্দু অধিকারী আজকে বলছে, মমতা ব্যানার্জি কিন্তু তার থেকেও অনেক বেশি করেছেন। তিনি কাউকে জয়েন করেননি, তিনি তৈরি করেছেন। তিনার সাথে যখন প্রথমে ভেঙে ইউথ কংগ্রেস থেকে যে অরিজিনাল যারা গিয়েছিল, সবার তো মমতা ব্যানার্জির স্ট্যামিনা নেই। কেউ হতে যেতে যেতে কারো মারা গেছে, কারো বয়স হয়েছে, তারা অ্যাক্টিভ পলিটিক্সে থেমে গেছে। মমতা দি গত 15 বছর আমরা পাওয়ারে ছিলাম, গত 15 বছর যারা পার্টিতে যোগ করেছে, এরা তো শুধু আমাদের ক্ষমতার পলিটিক্সটা দেখেছে, রাইট? তো মমতা দি এরা যখন আমাদের জয়েন করেছে, আমরা ভেবেছি এরা আমাদের আসল রক্ত, আমাদের আসল রক্ত এরা আমাদের কোনোদিন ছিল না, কারণ এরা ক্ষমতার লোভে এসেছে। যারা সিপিএম এর সাথে ছিল, ক্যাডার তো নতুন জন্মায় না, বাংলায় তো 9 কোটি মানুষ নতুন জন্মায়নি। যারা সিপিএম কে এককালে ভোট দিত, তারাই একাংশ আমাদের ভোট দিয়েছে, আমাদের জিতিয়েছে, আবার তাদেরই একাংশ এখন বিজেপিকে ভোট দিচ্ছে। ব্যাপারটা তো একই। তো মমতা দি আমাদের যেটা আমি বলবো যেটা ফল্ট, সেটা হয়েছে গত 15 বছরে উই জাস্ট টুক ইট ফর গ্রান্টেড যে দের ইজ নো টেস্ট অফ লয়্যালটি। মানে যেই আসছে সিম্বলে, কিন্তু মমতাদির মুখে জিতছে, তারা মমতাদির সিম্বলে জিতছে, কিন্তু আমরা এইটা তাদের ভাবতে দিতাম যে তারাই গ্রেট আর তাদের জন্য পার্টি চলছে। তাটা কি নয়, পার্টি ইজ সুপ্রিম, তাদের জন্য পার্টি চলছে না, তারা পার্টি আছে বলে তারা আছে, আর কর্মীরা আছে। কর্মী পালাচ্ছে না, কর্মীকে আপনি 3 দিন জেলে দেবেন, কিছু করবেন, আপনি সন্ত্রাস পুলিশকে সন্ত্রাস করবেন, তবুও কর্মী টিকে থাকবে। যারা নির্বাচিত, যারাই দলের সব সুযোগ সুবিধা পেয়েছে, তা এইটা আমাদের একটু নিয়ন্ত্রণে আগে থেকে রাখা উচিত ছিল, যে দলকে সামনে রেখে যেইটা করছে তারাই কিন্তু আজকে পার্টি খেলে। আপনার নেত্রী কি এটা বিশ্বাস করেন? কারণ তার মুখ থেকে কিন্তু আমরা এই বাস্তবতাটার কথা শুনিনি, আপনি যেটা বলছেন। দেখুন, সবকিছু যেটা আমি বলতে পারি মমতা দি এখন সেটা হয়তো না, কিন্তু অবভিয়াসলি নিশ্চয়ই 100% এটা সবাই বুঝছে। সেকেন্ড যেটা, আপনি এটা দেখুন, এই ইলেকশনটা
এটা আমি বলবো বিজেপি বিরাট ভুল। যদি পাবলিক ওপিনিয়ন বিজেপির সাথে থাকে তাহলে বিজেপি তো জিতবে। আমার কাছে পাবলিক ওপিনিয়ন থাকে তাহলে তো আমি জিতবো। তাই যখন পাবলিক ওপিনিয়ন, তাহলে আমি জল ঘোলা করবো কেন? যদি বিজেপি পাবলিক ওপিনিয়ন পাবলিকের ভোটে জিতছে তাহলে 30 লক্ষ ভোটারকে, বৈধ ভোটারকে বাদ দিয়ে এই এসআইআর প্রক্রিয়া করে এত মানুষকে ডিসেনফ্রাঞ্চাইজ করে এখন মানুষ কিভাবে, যেখানে আপনার হারের মার্জিন নাম্বার অফ অ্যাডজুডিকেটরস থেকে কম, সেখানে আপনি কিভাবে প্রমাণ করবেন যে এই লোকগুলো ভোট দিলে রায়টা কোন দিকে যেত? যখন খেলার ময়দানটা সমান নয় সেইখানে দাঁড়িয়ে কেউই, স্পেশালি মমতা ব্যানার্জি, তো আমরা তো বলতে পারি না যে মানুষের রায় এটা। এসআইআর তো একটা ইস্যু বটে, কিন্তু যদি বড় ইস্যু। তৃণমূলের বিদ্রোহীদের কথায় ফিরে আসি, তারা প্রায় প্রত্যেকে অন্তত প্রকাশ্যে একটা কারণের কথা বলেছেন, বা বলা যেতে পারে একজন ব্যক্তির কথা বলেছেন, অভিষেক ব্যানার্জির ঔদ্ধত্য, অ্যারোগেন্স এবং যে পদ্ধতিতে তিনি দল চালাতেন সেটার কথা অনেকে বারবার বলেছেন, যে পার্টিটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং যে ধরনের কর্পোরেট কায়দায় বা আইপ্যাকের মতো সংস্থাকে পার্টির পরিচালনায় নিয়ে আসা, এটাকে অনেকেই দায়ী করেছেন এবং বলেছেন মমতা ব্যানার্জির অন্ধ স্নেহ, উনি এগুলোতে চোখ বুজেছিলেন। অন্তত আসল কারণ যাই হোক, তারা মুখে প্রায় প্রত্যেকে এই একটা কারণ দেখিয়েছেন। কি বলবেন? আমি এটার পরিষ্কার বলছি যে give a dog a bad name and hang him, বলে না, রাইট? প্রত্যেকটা এই যে এমএলএরা বলছে, এরা প্রত্যেকটা 1 মাস আগে বা 1.5 মাস আগেই তো এরা ভোটে দাঁড়িয়েছে, তাই বেশি নয়। প্রত্যেকজন তৃণমূল কংগ্রেসের ভোটে সিম্বলে ভোটে দাঁড়িয়েছে। অভিষেক ব্যানার্জি তো আজকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হননি, 21এও ছিলেন। আর তারা অভিষেকের নেতৃত্বে 21এও তো এই দল জিতেছে। তাদের যদি শুভেন্দুর অভিষেকের নেতৃত্বের সাথে প্রবলেম ছিল, শুভেন্দু দল ছেড়ে বিজেপি জয়েন করেছে, তা এই যে 80 জন বিধায়ক বা 65 জন আজকে বিদ্রোহী হয়েছে, তারা তখন কেন বলল না যে আমি অভিষেকের এই কালচার, এই জনবিচ্ছিন্ন দল, আমি এটার অংশ হতে চাই না, আমি এই সিম্বলে দাঁড়াবো না, আমি গিয়ে হয় কংগ্রেসে দাঁড়াবো, হয় সিপিএম এ দাঁড়াবো, আইএসএফ এ দাঁড়াবো, আমি বিজেপিতে দাঁড়াবো। তখন কেন আমি দাঁড়াবো? আমার বউয়ের জন্য টিকিট চাই, আমার ছেলের জন্য জেলা পরিষদ দরকার চাই। আমি বুঝলাম এদের হিপোক্রেসির কথা আপনি বলছেন, যে এরা এক ধরনের ভণ্ডামি করছে। আমি যত দলের মধ্যে থেকে মমতাদির সাথে বা অভিষেকের সাথে কথা ডিসকাশন হয়েছে, ওপেন হয়েছে, কেন? কারণ দের ইজ রুম ফর ডিসেন্ট। যখন আমার কিছু, আমি 2024-এর ইলেকশন করেছি আইপ্যাককে বাইরে রেখে। আমি বলছি যে সমস্যাটার অস্তিত্ব নেই দলের ভেতরে। না, সমস্যাটা যেটা আছে, সমস্যাটা এরকম কোনো অস্তিত্ব নেই যেটা ডিসকাস করার জায়গা ছিল না, নাম্বার 1। নাম্বার 2, যদি পছন্দ না হয় ডেমোক্রেসিতে তুমি চলে যেতে পারো। তুমি জিতে সেই মমতা ব্যানার্জির মুখকে আজ অভিষেক ব্যানার্জি তোমার এখানে আসবে, যেই বিশ্বজিৎ রয় নাকি আজকে এফআইআর করেছে, তার এক্সপেন্সে লেখা আছে 8.5 লাখ টাকার মিটিং করে অভিষেক ব্যানার্জি তার ওখানে মিটিং করেছে জয়নগরে। তা তুমি তখন কানতে যে অভিষেক আমার এখানে এসে মিটিং করো। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির মিটিং, এই লোকেরা মানে লাইনের পর লাইন ক্যামাক সিটে দাঁড়াবার জন্য, ঘোকার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতো যে অভিষেক আমার সাথে একবার মিটিং করুক, যুবরাজ আমার হাত শেক করুক, আমার কনস্টিটিউন্সি এসে মিটিং করুক। আর আজকে সে অভিশাপ হয়ে গেল, এটা তো হতে পারে না। অস্তিত্ব থাকতেই পারে, আমারও নিজের পার্সোনালি কিছু প্রবলেম, কিন্তু আমি তো দলের মধ্যে ডিসকাস করে, এটা হতে পারে না যে আজকে আমি হেরে পরের দিন বিজেপি থেকে আমি হয় ভয়ে নয় লোভে গিয়ে আমি আজকে অভিষেককে গাল দেবো, সেটা তো হয় না। একটু আগে আপনি বলছিলেন যে দিল্লিতে দলের এমপিদের, সংসদ সদস্যদের অনেককেই বিজেপি লোভ দেখিয়েছে বা টোপ দিয়েছে। এটার পক্ষে কি কোনো আপনার কাছে প্রমাণ আছে? কারণ আমি এই কারণে প্রশ্নটা করছি, অনেকেই তারা বলেছেন যে আপনার বিরুদ্ধে মামলা করবেন। করুক না, আমি তো বলছি যে আমি শুনেছি, আমি তো বলেছি বিলিভ। আমার টুইটটা দেখি, টুইটটাতে পরিষ্কার শব্দটা লেখা আছে বিলিভ। আরে যেই সাংসদরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পড়েনি, 10th শিডিউলের 2(1)(a) সেকশন 4 কোনোদিন পড়েনি, তারা ল জানবে? তারা মার্জার করছে, বলছে আমরা মার্জার করছি। দ্য ল রিকোয়ার্স মার্জার টু বি অফ দ্য অরিজিনাল পার্টি, নট অফ দ্য পলিটিক্যাল পার্টি। যে 2 মাস আগে বা 1 মাস আগে যে গলা ফাটিয়ে বলছিল আমি কৃষির মেয়ে, পাপি হালদার, মানে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সে আজকে দাঁড়িয়ে বলছে সে বাপরে বাপ, সে একেবারে নরেন্দ্র মোদী জিন্দাবাদ। এটা বিশ্বাসযোগ্য? ডোন্ট আস্ক মি টু এক্সপ্লেন, ওয়াই ডোন্ট ইউ এক্সপ্লেন? আমি তাদের জিজ্ঞাসা করছি যে আপনারা ব্যাখ্যাটা দিন। আমি তো কাকলি দি আর 2-3 জনের ছাড়া, শতাব্দী দি আর কাকলি ছাড়া কোনো অন্য এমপির মুখ থেকে তো একটা কথা বাদ দেখিনি। আমি তো আজ অব্দি ইউসুফ পাঠান, যে অধীর চৌধুরীর বিরুদ্ধে 3 লাখ ভোটে না কত ভোটে তিনি ওখানে জিতলেন, কিছু একটা মার্জিন ছিল ভুলে গেছি, যাকে 12টা থেকে বার করে টিকিট দিয়ে আমরা এখানে জেতালাম, হ্যাঁ, সে আজকে দাঁড়িয়ে আজকে কেন গেছে ব্যাখ্যা শুনেছেন? জুন মালিয়া কেন গেছে? আমি কেন বলবো? ওরা বলুন, আপনারা বলুন, আপনারা দাঁড়িয়ে বলুন। এই 20 জনের মধ্যে একজনের প্রসঙ্গে আপনি বলেছেন আপনি অত্যন্ত হতাশ হয়েছেন, আপনি ভাবতেও পারেননি যিনি যাবেন তিনি সায়নী ঘোষ। রাইট। কেন? উনি, আমি বললাম ও সবচেয়ে কনিষ্ঠ, ও ব্যক্তিগত দিক থেকে আমার সবচেয়ে প্রিয় বা সবচেয়ে ক্লোজ ছিল। আর আমি সত্যি মনে করি যে ওর মধ্যে, ওকে দল যা দিয়েছে,
এবং যোগ্য, আমি বলছি না যে অযোগ্য, ও যোগ্য ছিল বলে ও পেয়ে হয়েছে, কিন্তু দেখুন আপনি, ও পার্টি জয়েন করেছে 2021 সালে ফেব্রুয়ারিতে, ওকে মার্চ বা এপ্রিলে দল টিকিট দিল, ও ওই সিটটাতে খুব ভালো লড়াই করে মোটে 4,000 ভোটে হারলো। হারার পরে পরে দল ওকে সোনায় মুড়ে দিল। অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি যে ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল, এককালে শুভেন্দু ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল, ইউথ তৃণমূলে, সেই পদটা ওকে দেওয়া হলো। সারা পশ্চিম বাংলারও ইউথের প্রেসিডেন্ট, দল ক্ষমতা, ইট ইজ নট আ স্মল ডিল। ও প্রত্যেকটা এলাকায় যেতে পারতো। আজকে আমি নদিয়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আজকে যদি আমাকে বাঁকুড়ায় গিয়ে মিটিং করতে হয়, কে আমায় ডাকবে? বা আমি কিসের স্ট্রেংথে ওখানে গিয়ে মিটিং করবো? আমাকে কেউ ইনভাইট করবে? ও তো ইউথ প্রেসিডেন্ট, 90,000 বুথেও যেখানে ইচ্ছেও যেতে পারে। ওর অ্যাক্সেস দেখুন, দ্য বেঙ্গল ওয়াজ অন আ প্লেট ফর হার, রাইট? নাম্বার ওয়ান। আমি বলছি না অযোগ্য, অনেক খেটেছে, মিটিং করেছে, সব কিছু করেছে। 24-এ যখন টিকিট দেওয়ার কথা এলো, মমতা ব্যানার্জির নিজের সিট, যদি পশ্চিমবাংলার তৃণমূলের ইতিহাসে একটা সিট ইন্টেগ্রাল পার্ট, সোমনাথ চ্যাটার্জিকে মমতা ব্যানার্জি হারিয়েছে। 84 এই সিট ইজ তৃণমূলস ওন সিট, দ্যাট ইজ যাদবপুর। ও যাদবপুর সিটটা পেল এবং জিতলো। পার্লামেন্টে কোনো অনেক কম বয়সী, বিজেপির কোন কম বয়সী এমপি, বিজেপি তো কনিষ্ঠ এমপি আছে, কোথায় এত টাইম কেউ পায়? এই ভোটে স্টার ক্যাম্পেইনার। আমি বোলেরো গাড়িতে ঘুরেছি, আমি বলছি না যে আমার যোগ্যতা হয়তো বোলেরো গাড়ি, আই ডোন্ট থিঙ্ক ইট। ওকে যা মিটিং শিডিউল দেওয়া হয়েছিল ও গাড়িতে কোনোদিন কভার করতে পারতো না। ও হেলিকপ্টারে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং সাহানি ঘোষ হেলিকপ্টারে পুরো বাংলায় গিয়ে মিটিং। আর মিটিংয়ে বক্তৃতা, মানুষ তো ভাই ক্যাডার মোবিলাইজ করে আনে একটা মিটিং এর জন্য করা, সব তো দল করেছে। তা সেইখানে দাঁড়িয়ে দল যখন এত কম টাইমে, কাকলিদি 40 বছর রাজনীতি করেছে, মমতা থেকে ডে ওয়ান থেকে ছিল, সেটা আলাদা, বাট এত কম টাইমে দল যাকে এত কিছু দিয়েছে, আর যে ব্যক্তিগত আমার ক্লোজ ছিল, আমি কোনোদিন ভাবতাম না যে ইউ হ্যাভ দ্য স্টামাক ফর আ ফাইট। আমি সত্যি মনে করতাম শি হ্যাজ দ্য স্টামাক ফর অপোজিশন পলিটিক্স। সো দ্যাট ওয়াজ আ শক টু মি। এই ঘটনার পর কি সায়নী ঘোষের সঙ্গে আপনার কোনো মেসেজের আদান প্রদান বা কথাবার্তা? সেগুলো ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আমি নিশ্চয়ই সংবাদ মাধ্যমের সামনে বলবো না, কিন্তু আমার যেটা আমি এখনো বলছি, যেটা আমার সবচেয়ে ব্যক্তিগতভাবে, এটা পার্সোনাল রিলেশন উপর ডিপেন্ড করে, কারণ আমরা সবাই ইটস লাইক আ ফ্যামিলি। আমি একজন শুনছিলাম, একজন বিদ্রোহ, আমি ওদের বিদ্রোহ বলবো না, আমি এদের গদ্দার বলবো। বিদ্রোহী শব্দটাই রং, বলে না যে দ্য ওয়ার্ড ইজ রং। বিদ্রোহীর সাথে একটা বিপ্লব, একটা ভালো জিনিস, একটা ভালো একটা শুভ শক্তি জড়িয়ে থাকে। বিপ্লব বা বিদ্রোহের মাধ্যমে কিছু ভালো জিনিস হয়, একটা শুভ শক্তি বলবো, আমি এদের গদ্দার বলবো। সেইখানে দাঁড়িয়ে এখন যদি একজন গদ্দার, যিনি যার অভিনয় ক্যারিয়ার বহুদিন থেকে শেষ হয়ে গেছে, যিনি দিদিমণির সাথে আমি বলবো যে 2 মাস আগে বা 3 মাস আগে যাকে দল পার্লামেন্টারি পদ দিয়েছে, এবং সেই পদ নিয়ে এসে মানে কত লাফালাফি না করেছে, রাইট? তিনি আজকে বলছেন যে আমাকে নিশানা করে নিশ্চয়ই, যে আমি দলে থাকতে নাকি মমতাদি বা অভিষেকের রিসেন্ট বা তাদের বিরোধী গেছি। ভাগ্যিস, কারণ আমার মনে যা ছিল, মমতা ব্যানার্জি আমার মায়ের মতো। আমার যদি কোনো প্রবলেম থাকে, আমি কি আমার নিজের মাকে বলবো না? অভিষেক আমার ইজ মাই পার্লামেন্টারি পার্টি লিডার। যদি আমার মনে করি যে দের ইজ সাম ইস্যু, আমি তোর সাথেই কথা বলবো। তো এই ডিসেন্টটা অ্যাজ এ হেলদি ডেমোক্রেসি, না হেলদি পার্টি, আমি প্রকাশ করতে পেরেছি, এবং এখনো আমি দলে আছি এবং আজীবন থাকবো। তা এই জিনিসটা একটা পরিবারের সদস্য হয়ে আমি তো বলবো। তা এই যে ইমোশনাল টাইজগুলো, এগুলো তো আছে। আজকে মমতাদি কাঁদলে আমি কাঁদি, ইমোশনাল আছে। ইমোশন না করলাম তো পলিটিক্স কেন? আমি তো কর্পোরেটে চাকরি করতাম, তাহলে তো আমি জেপি মর্গানেই চাকরি করতাম। সামনের দিকে একটু তাকানো যাক মিস মৈত্র। মমতা ব্যানার্জি দিল্লিতে এসেছিলেন কিছুদিন আগে, সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন। অভিষেক ব্যানার্জি এসে রাহুল গান্ধীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন, এবং তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে যে দলের বেশিরভাগ এমপি এবং বেশিরভাগ এমএলএ তাকে ছেড়ে চলে যাওয়ার পর মমতা ব্যানার্জির সামনে হয়তো সম্ভবত এখন কংগ্রেসে যোগ দেওয়াই একমাত্র রাস্তা, বা অনেকে সেটা বলছেন। কি বলবেন, সম্ভাবনা আছে এরকম কোনো? মমতা ব্যানার্জি একমাত্র ওয়াইএসআর জগনের স্টোরিটা একটু আলাদা, যে কংগ্রেস ছেড়ে নিজের অস্তিত্ব বজায় রেখে 3 বার মুখ্যমন্ত্রী হয়েছে। শরদ পাওয়াররা একা লড়ে, শরদ পাওয়ার এনসিপি তৈরি করেছিল কেন? যে ইটালিয়ান অরিজিন সোনিয়া গান্ধীর এগেনস্টে, রাইট? এনসিপি আজ অব্দি একা লড়াই করে নিজের শক্তিতে একা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মহারাষ্ট্রায় কোনোদিন আসতে পারেনি। দল তো চিদম্বরমজিও ছেড়েছিলেন, তামিল মানিলা কংগ্রেস, মনে আছে? প্রণবদাও দল ছেড়েছিলেন, প্রণবদাও নিজের পার্টি করেছিলেন। মমতা ব্যানার্জি ওয়াইএসআর জগন ছেড়েছিল, জগন কিছুদিন প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার হয়েছিলেন, বাট তার আগে কন্টিনিউয়াসলি কেউ কংগ্রেসের মতো পার্টি ছেড়ে 3 বার নিজের একা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে করেনি। তাই তৃণমূল কংগ্রেসের যেটা ইতিহাস, সেটা ভারতবর্ষের ইতিহাসে আর কেউ করেনি। তাই সেখানে দাঁড়িয়ে তৃণমূল তিনি তৈরি করেছিলেন, তিনি কি আবার কংগ্রেসে গিয়ে পার্টি মার্জ করবে, অস্তিত্ব উঠে যাবে পার্টির? আমার মনে হয় না যে এটা, আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে এটা হবে। কিন্তু আমি আরেকটা জিনিস ইকুয়ালি ক্লিয়ারলি বলে যাচ্ছি, 2029-এ পশ্চিম বাংলায় বিজেপির সাথে 1:1 ফাইট হবে প্রত্যেকটা সিটে 1:1 ফাইট হবে। আবার আর এই 20 জন গাদ্দার, এদের হয় বিজেপির টিকিটে লড়তে হবে, নয় এনসিপিআই টিকিটে লড়তে হবে। আপনি বলছিলেন 29-এ 1:1 ফাইট হবে, 100% হবে। কাদের মধ্যে? বিজেপি একদিকে, কংগ্রেস আর তৃণমূল একদিকে থাকবে।
তার মানে কংগ্রেস তৃণমূল জোট হতেই পারে। জোট হবেই, আর কোনো রাজনৈতিক অঙ্ক নেই, জোট হবেই হবে। শেষ প্রশ্ন মিস মৈত্র, কোনো কি সম্ভাবনা আছে, এমন রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না, মহুয়া মৈত্রকে আবার কংগ্রেসে ফিরে যেতে দেখা যাবে মমতা ব্যানার্জির সঙ্গে, বা উনি আলাদা থাকুন? দেখুন, এই প্রশ্নটা লোকে কন্টিনিউ আজ থেকে নয়, যবে থেকে আমি কংগ্রেস ছেড়েছি। আমার রাজনৈতিক জীবন 2008 থেকে। তার 2008-এর আমি 1.5 বছর কংগ্রেসে ছিলাম, আর বাকি 16-17 বছর আমি তৃণমূলেই আছি। কিন্তু আজীবন আমাকে শুনতে হবে এ তো কংগ্রেসের, এ তো কংগ্রেসের। তাতে আমার কোনো লজ্জা নেই। কংগ্রেস আমার মাদার পার্টি বরাবর। এবং মমতা ব্যানার্জি এখন রাজীব গান্ধীকে শ্রদ্ধা করে। মমতা ব্যানার্জির এখনো ঘরে রাজীব গান্ধীর ছবি আছে। তো ইট ডাজ নট মিন দ্যাট বিকজ দ্যাট আই হ্যাভ স্টার্টেড সামথিং অন মাই ওন দ্যাট আই ফরগেট মাই মাদার। এটা তো হয় না, এটা হয় না। কিন্তু আমি একটা জিনিস পরিষ্কার বলে দিচ্ছি, যে আমাকে যা রাজনৈতিক পরিচয় বা স্বীকৃতি আমি আজ অব্দি পেয়েছি ঠাকুরের আশীর্বাদে, এটা কিন্তু শুধু মমতা ব্যানার্জির জন্য। অ্যান্ড আমার অনেক দোষ থাকতে পারে, কিন্তু গাদ্দার ইজ নট ওয়ান অফ দেম। That's very clear. So I will never, as long as Mamata Banerjee is there, I will never leave the Trinamool. But yes, we in the Trinamool will tie up with the Congress to fight 1:1. কারণ এখন যেটা গণতন্ত্র টুটি চেপে ধরেছে, যদি এখন আমরা সবাই বিরোধীরা একত্রিত না হই, তাহলে কিন্তু গণতন্ত্র আর কিছু থাকবে না। আমাদেরও এই জোটটা করতেই হবে, এবং এটা হবে হবে হবে। মিস মৈত্র, আপনাকে অনেক ধন্যবাদ।